ক্লাস 11-এর জিপিএম ইউনিটের আমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টার চলছিল। তো আজকে আমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারের থার্ড ক্লাস। যে তোমরা এই বিগত ক্লাসে জেনেছ যে গ্যাসের আচরণ সম্বন্ধে প্রাথমিক ধারণা এবং সঙ্গে তোমরা বয়েলস ল, চার্লস ল এবং চাপের সূত্র তোমাদের ধারণা হয়ে গেছে। যে তোমরা বয়েলের সূত্র থেকে কি জেনেছ যে বয়েলের সূত্রানুযায়ী আমরা লিখতে পারি যে ভি প্রপোর্শনাল টু 1/p। কেন হয়, কি কারণে হচ্ছে, এটা সব তোমরা জানো। তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা লিখব যে ভি প্রপোর্শনাল টু পি যখন ভর আর কমা উষ্ণতা স্থির, ভর আর টেম্পারেচার কি থাকবে, স্থির থাকবে। এবার তোমরা চার্লসের সূত্র, তোমরা চার্লসের সূত্রানুযায়ী থেকে তোমরা জানো বা চার্লসের সূত্র বলে ভি প্রপোর্শনাল টু টি। যে কখন, যখন ভর এবং চাপ থাকবে স্থির। এগুলো কেন হয় না হয় এগুলো তোমরা আগের বিগত ক্লাসগুলোতেই আলোচনা করা হয়েছে। এবার এই বয়েলস ল এবং চার্লস ল, এই দুটি সূত্রকে যদি যৌগিক ভেদ করা যায়, তবে যৌগিক ভেদ করলে তোমরা পাবে যে ভি প্রপোর্শনাল টু টি বাই পি, তাই তো? যে চাপ স্থির থাকলে ভি প্রপোর্শনাল টু টি, মানে আমাদের চার্লসের সূত্র। আবার চাপ স্থির, আবার টেম্পারেচার স্থির থাকলে ভি প্রপোর্শনাল টু 1/p, এটা আমাদের বয়েলের সূত্র। তো এবার এই সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায়, যদি কে আসে ভি ইকুয়ালস টু যদি বি, তাহলে একটা সামথিং একটা কনস্ট্যান্ট আছে যাকে আমরা বলি কে, এবং এই কে যে কে, একে আমরা বলি সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখান থেকেই আমরা পাবো যে পি ইন্টু ভি বাই টি ইকুয়ালস টু হচ্ছে কে, যেখানে এই কে বলতে কি বোঝায়, কনস্ট্যান্ট। এই কে বলতে বোঝায় কনস্ট্যান্ট। তাহলে এই যেটা আমরা পেলাম যে পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটাকে বলা হয় বয়েলস এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। যে পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, একে বলা হয় যে বয়েলস এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। তাহলে এবার তোমরা একই রকম ভাবে তোমরা আবার বলো যে পি ভি বাই টি এই অনুপাতটা কি, ধ্রুবক। তাহলে পিভি বাই টি এই অনুপাত অলওয়েজ ধ্রুবক। তাহলে এই ধ্রুবক থাকবে কখন, যে অ্যাকচুয়ালি পিভি বাই টি এই টোটাল ভাগফলটা ধ্রুবক থাকবে তখনই যখন গ্যাসের ভর থাকবে স্থির। কেন, তোমরা জানো যে কোনো মুহূর্তে গ্যাসের অবস্থা জানার জন্য আমাদের চারটা রাশি প্রয়োজন। চারটা রাশি কি কি? একটা গ্যাসের চাপ ভি, আয়তন ভি, গ্যাসের চাপ হচ্ছে পি, আয়তন ভি এবং তাপমাত্রা টি, এবং সঙ্গে গ্যাসের ভর হচ্ছে এম। এবং তোমরা জানো যে এরা একে অপরের সঙ্গে রিলেটেড, একজন চেঞ্জ করলে বাকিগুলো চেঞ্জ হয়ে যায়। তাই সেক্ষেত্রে যখন পি ভি আর টি এর মধ্যে যখন সম্পর্ক হবে, মানে শুধুমাত্র চাপ চেঞ্জ করে আয়তন টেম্পারেচার চেঞ্জ, বা টেম্পারেচার চেঞ্জ করলে চাপ এবং আয়তন চেঞ্জ, তাহলে সেক্ষেত্রে তখন এই ভর কি থাকবে, কনস্ট্যান্ট। তার মানে যে এই পি ভি বাই টি এই টোটাল অনুপাত হবে কনস্ট্যান্ট কখন, এই টোটাল গুণফল ভাগফল, এই টোটাল যা আসবে রেজাল্ট, এই টোটাল রেজাল্টের ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট থাকবে তখনই
যখন ভর থাকবে স্থির। তার মানে যদি তোমাকে বলে এই যে এই কে মানে কনস্ট্যান্ট, তাহলে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্রের যে ধ্রুবক, বয়েলস এবং চার্লসের সূত্রের যে সমন্বয় রূপের যে ধ্রুবক, সেই ধ্রুবক কার উপর নির্ভর করে? একমাত্র ভরের উপর। তাছাড়া তুমি এটাকে তুমি আরেকটা ভাবে তোমরা লিখতে পারবে, সেটা হচ্ছে এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। তাহলে তোমরা এটাকে অবশ্যই খাতার মধ্যে তোমরা নোট করে নাও। তাহলে এবার তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি যে পি ভি বাই টি ইকুয়ালস টু যে কে, এবং এই কে কে আমরা কি বলি? কনস্ট্যান্ট, মানে হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে আমাদের কি? ধ্রুবক। এবার এখান থেকে এর যে পরের লাইন যেটা বলবো, এর পরের যে থিওরি, সেটাই খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপ্ট তোমরা অবশ্যই পড়ে এসেছো, কিন্তু এই কনসেপ্টটা তোমাদের বোঝাটা সব থেকে বেশি জরুরি। যে অ্যাকচুয়ালি যে তাহলে তোমরা এখান থেকে, আগে আমি এখান থেকে দেখাচ্ছি যে তোমরা এখান থেকে কি পাবে? তোমরা এখান থেকে পাবে যে পিভি ইকুয়ালস টু কেটি পাবে, তাই তো? যে পিভি বাই টি ইকুয়ালস কে, কে মানে কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে তোমরা কি পাবে? পিভি ইকুয়ালস টু কেটি। এবার এবার এই কে মানে কি? কনস্ট্যান্ট। এই কে এর বদলে আমরা কি লিখি? আর। তাহলে কে এর বদলে যদি আর লিখি তাহলে কে আসবে? তাহলে হবে পিভি ইকুয়ালস টু হবে আরটি, তাই তো? এই কে এর বদলে যদি আর লিখি, এবং যে এই আর কি বলে? এই আর এর একটা পরিচয় আছে। এই আর কে বলা হয় যে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই আর কি বলে? যে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। একে কি বলে? আর কি বলে? সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে পিভি ইকুয়ালস টু ছিল কেটি, এই পিভি ইকুয়ালস টু কেটি থেকে কি কারণে পিভি ইকুয়ালস টু আরটি লিখলাম? বা অ্যাকচুয়ালি এই কে এর বদলে আমরা আর লিখব কেন? এই কে এর বদলে আর লিখব কেন? এই কারণটা তোমাকে বুঝতে হবে। যে পিভি ইকুয়ালস টু ছিল কেটি, এবার কে এর বদলে আমরা আর লিখব কেন? যে আর কে আমরা কি বলি? সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এবার কে এর বদলে আর লিখব কেন? এবার এটাই মন দিয়ে বুঝো। যদি তুমি ধরো যে এখানে একটা আছে কন্টেনার, যে আমরা তো জানলাম যে পিভি ইকুয়ালস টু কেটি, যেখানে কে মানে সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই কে এর বদলে আমরা আর লিখলাম কেন? যে আর কি বলে? সার্বজনীন গ্যাস ধ্রুবক, মানে আরো কি এক্ষেত্রে ধ্রুবক, কিন্তু এটা কে এর বদলে আর কেন আসলো তোমাকে এটাই বুঝতে হবে। তাহলে তুমি ধরো যে এখানে একটা আছে কন্টেনার, এর মধ্যে কিছু গ্যাস আছে, তাই তো? এর মধ্যে কিছু গ্যাস আছে, এর মধ্যে কিছু গ্যাস আছে। এবার যদি বলি এই গ্যাসের ভরকে আমি দ্বিগুণ করলাম, কি বললাম? এই গ্যাসের ভর যা আছে সেই ভরকে আমরা কি করলাম? এই ভর দ্বিগুণ বা তিনগুণ করা হলো, ভর দ্বিগুণ করা হলো। মানে ভর যা ছিল আমি ভর দ্বিগুণ করলাম। তাহলে ভর দ্বিগুণ করলাম মানে কি? তাহলে আমি নিশ্চয়ই এই যে কন্টেনার, এর মধ্যে বাইরে থেকে কিছু গ্যাসকে অ্যাড করেছি, তাই তো? তাহলে অবশ্যই এর ভর আগে যা ছিল এবার ভর দ্বিগুণ হয়ে গেছে। তার মানে এখানে আমি এক্সট্রা কিছু গ্যাসকে অ্যাড করেছি। তাহলে এবার যদি বলো এই গ্যাসের ভর যদি দ্বিগুণ হয়ে যায়, আয়তন তো একই আছে না? গ্যাসের মানে গ্যাস যে আছে কন্টেনারে, সেই কন্টেনারে যে ভলিউম, যে আয়তন, সেটা একই আছে, কিন্তু গ্যাসের ভরকে দ্বিগুণ করে দিয়েছি। তাহলে গ্যাসের ভর যদি দ্বিগুণ করে দিই, গ্যাসের ভর যদি দ্বিগুণ করে দিই, তাহলে ওর মধ্যে যে গ্যাস সেটা কি? সেটা একদম সম্পূর্ণ ভর বেড়ে যাওয়ার জন্য ওদের মধ্যে একটা চাপ বেড়ে যাবে, তাই তো? চাপ বেড়ে যাবে কি যাবে না? তুমি ধরো যে
তোমাদের একটা ঘরে 25 জন বসে, 25 জন বসে আছে। এবার ওই ঘরের কোনো আয়তন চেঞ্জ হয়নি, 25 জন বসে আছে। এবার কি করলাম, এবার ওই ঘরের মধ্যে আমি আয়তন পরিবর্তন না করে আমি ওই ঘরের মধ্যে আরো 100 জনকে ঢুকে দিলাম। তার মানে কি, আয়তন চেঞ্জ হয়নি, ছিল 25 জন, এবার আমি ওকে কি করলাম, আরো গ্যাস দিলাম, সেটা দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ হয়ে 4 গুণ করলাম। তাহলে ওর আয়তনটা কি আছে, তাহলে 25 জন বসে আছে ওই ঘরের মধ্যে, এবার 100 জন দিলাম ঢুকিয়ে। তাহলে কি দেখবো, তাহলে দেখবা যে ওই ঘরের মধ্যে যে যতজন বসে ছিল, এবার 100 জন প্রবেশ করানোর জন্য ওই ঘরের কি যে চাপ, মানে কি প্রত্যেকের মধ্যে কি যে গ্যাসগুলো, তুমি ধরো যে প্রত্যেকটা তোমরা যে 25 জন এক একটা গ্যাসের কণা, তাহলে এবার 100 জন ঢুকে যাওয়ার জন্য তাহলে ভর বেড়ে গেছে। তাহলে এবার কি হবে, তাহলে এবার ওই গ্যাসগুলোর মধ্যে তোমাদের এবার 25 জনের মধ্যে কি এবার চাপাচাপি বেড়ে যাবে, এবং চাপাচাপি যদি বেড়ে যায় দেখবে যে ওই ঘরের যে টেম্পারেচার সেটাও বেড়ে যাবে। তার মানে কি বললাম, যে এখানে যে পরিমাণ গ্যাস ছিল, এই নির্দিষ্ট আয়তনের যে পাত্র যে পরিমাণ গ্যাস ছিল, এবার গ্যাসের ভর যদি দ্বিগুণ করে দিই, তাহলে দেখবো যে এই যে কন্টেনার এর মধ্যে যে চাপ, যে প্রেসার, সেটাও বেড়ে যাবে। এবং প্রেসার বেড়ে যাওয়ার জন্য কি হবে, ওই কন্টেনারের মধ্যে কণাগুলোর মধ্যে কি সংঘর্ষের সংখ্যা বেড়ে যাবে, তাহলে চাপ বেড়ে যাবে। এবং সংঘর্ষের সংখ্যা বাড়লে ওদের অভ্যন্তরীণ যে শক্তিটা, মানে ওদের অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় যে ওদের মধ্যে যে টেম্পারেচার সেটাও বেড়ে যাবে। তাহলে এই নির্দিষ্ট আয়তনের কন্টেনারের মধ্যে যদি গ্যাসের ভর দ্বিগুণ করা যায়, তবে এর মধ্যে যে চাপ সেটাও বেড়ে যাবে, চাপও বেড়ে যাবে এবং তাপমাত্রা সেটাও বেড়ে যাবে। কিন্তু আমি একে ভর দ্বিগুণ করে, এটাই বললাম, মন দিয়ে বুঝো, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। কেন কে এর বদলে আমরা কেন আর লিখছি, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। হ্যাঁ, যে তোমাকে কেউ হয়তো তোমার পরীক্ষাতে আসবে না আমরা কে এর বদলে কেন আর লিখি, কিন্তু তোমাকে জানতে হবে, এটাই মেন, যে নম্বরের দিকে ছুটে কোনো লাভ নাই। তুমি মেন কনসেপ্ট এবং মেন যে থিওরি কি বলেছে বা কেন ইউজ করছি, তুমি সেদিকে তোমার 100% ওই দিকে মন দাও, তাহলে দেখবে তোমার নম্বর এরকমই চলে আসবে। শুধু নম্বর কেন, তুমি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি সহজে ক্লিয়ার করতে পারবে। তাহলে এই যে কন্টেনার, ভর দ্বিগুণ করলে এই কন্টেনারের মধ্যে গ্যাসের চাপ বাড়বে এবং সংঘর্ষ বাড়বে, তাহলে তাপমাত্রা সেটাও বেড়ে যাবে। তার মানে আমি ভর দ্বিগুণ করে যদি চাপ এবং তাপমাত্রা যদি সেম রাখতে চাই, কি বললাম, যে ভর দ্বিগুণ করলে ওর তো চাপ বেড়ে যাচ্ছে, ওর তো সংঘর্ষ বাড়ছে, তাহলে তাপমাত্রাও বেড়ে যাচ্ছে, ওদের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাচ্ছে। কিন্তু ভর দ্বিগুণ করে যদি চাপ এবং তাপমাত্রা যদি না বৃদ্ধি করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ওর আয়তনকে বৃদ্ধি করতে হবে, এর আয়তনকে আমাকে অবশ্যই বৃদ্ধি করতে হবে। তাহলে যদি বৃদ্ধি করি তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে যে ভর তো বাড়ছে, তাহলে ওদের মধ্যে সংঘর্ষ বাড়ছে, মানে চাপ বাড়ছে, তাহলে তাপমাত্রাও বাড়ছে। কিন্তু ভর বৃদ্ধি করে চাপ এবং তাপমাত্রা যদি স্থির রাখতে চায়, তাহলে আমাকে অবশ্যই ওই যে ঘর ওর আয়তন আমাকে বৃদ্ধি করতে হবে। কেন, যদি আয়তন বৃদ্ধি করি তাহলে যে পরিমাণ ভর বাড়লো ওরা ছড়িয়ে পড়ার জন্য একটা সুযোগ পাচ্ছে। ফলে যদি ছড়িয়ে পড়লো তাহলে কি, তাহলে ভর বৃদ্ধি করলেও যদি ভর বৃদ্ধি করে যদি আয়তনটাকে বাড়িয়ে দিই, তাহলে এবার সংঘর্ষ হওয়ার যে প্রবণতা সেটাও তো কমে গেল। তার মানে কি, যে ভর দ্বিগুণ যদি করা হয় তাহলে তার চাপ এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে। কিন্তু ভর দ্বিগুণ করে চাপ এবং তাপমাত্রা যদি স্থির রাখতে চাই, তাহলে আমাকে ওই পাত্রের আয়তনকে অবশ্যই বৃদ্ধি করতে হবে, এবং সেটা কি এবং কত, অবশ্যই দ্বিগুণই করতে হবে। তার মানে যদি ভর বৃদ্ধি করা যায় তবে গ্যাসের আয়তন কত, দ্বিগুণ বেড়ে যাবে, তাই তো। ভর দ্বিগুণ করলে ভর
দ্বিগুণ করলে তার চাপ এবং তাপমাত্রা যদি স্থির রাখতে হয় তাহলে অবশ্যই আমাকে আয়তনকে দ্বিগুণ করতে হবে। তাহলে ভর দ্বিগুণ করলে বা ভর দ্বিগুণ করে চাপ এবং তাপমাত্রাকে স্থির রাখার জন্য তার যে আয়তন তাকে দ্বিগুণ করতে হবে। তাহলে আয়তন যদি দ্বিগুণ হয়ে যায়, চাপ এবং তাপমাত্রা এরা তো স্থির কিন্তু ভর বেড়ে গেছে, তাহলে আয়তনও দ্বিগুণ করতে হবে ওদেরকে ফিক্স রাখার জন্য। তাহলে কে যে ভ্যালু সেটাও তো দ্বিগুণ বেড়ে যাবে কি যাবে না? তাহলে কে যে কে এর ভ্যালু সেটাও দ্বিগুণ বেড়ে যাবে। তার মানে এই যে কে এর যে মানটা, এই কে এর মানটা ডিপেন্ড করছে কার উপরে? ভরের উপর, তাই তো? এই যে ধ্রুবক, এই টোটাল ধ্রুবকের মানটা নির্ভর করছে কার উপরে? ভরের উপর। অবশ্যই। কেন? ওই বললাম ভর যদি দ্বিগুণ করি তাহলে চাপ বাড়বে, তাপমাত্রা বাড়বে। কিন্তু ভর বৃদ্ধি করে যদি ওই কন্টেনারের মধ্যে গ্যাসের চাপ এবং তাপমাত্রা যদি স্থির রাখতে চাই তাহলে আমাকে অবশ্যই আয়তনটাকে বৃদ্ধি করতে হবে। তাহলে ভর যদি দ্বিগুণ করে দিই তাহলে চাপ এবং তাপমাত্রা বাড়বে, কিন্তু ভর দ্বিগুণ করেও চাপ এবং তাপমাত্রাকে স্থির রাখার জন্য ওর আয়তনকেও দ্বিগুণ করতে হবে। তাহলে এক্সট্রা ভর বৃদ্ধি হওয়ার জন্য তার চাপ এবং তাপমাত্রা বাড়বে না। তাহলে ভর দ্বিগুণ করলে মানে ভর দ্বিগুণ করে চাপ এবং তাপমাত্রাকে স্থির রাখার জন্য তার আয়তনকেও দ্বিগুণ করতে হবে। তাহলে আয়তন দ্বিগুণ যদি হয়ে যায় তাহলে আয়তন 2 গুণ বেড়ে গেল, তাহলে যে কে এর মানটা সেটাও বেড়ে যাবে, মানে কে এর মানটাও তাহলে পরিবর্তন হচ্ছে। তার মানে আলটিমেটলি কি? তাহলে আলটিমেটলি যে কে এর মান সেটা নির্ভর করছে কার উপরে? অবশ্যই ভরের উপর। ভর চেঞ্জ করে চাপ এবং তাপমাত্রাকে স্থির রাখার জন্য আমাকে আয়তন চেঞ্জ করতে হবে। তাহলে ভর চেঞ্জ মানে ভর চেঞ্জ করে তার মানে কি? চাপ এবং টেম্পারেচার চেঞ্জ। তাহলে এই যদি স্থির রাখতে হয় তাহলে আমাকে আয়তন চেঞ্জ করতে হবে। তাহলে ভর চেঞ্জ করলে আয়তন চেঞ্জ করছে, তাহলে যে ধ্রুবকের মানটা সেটাও চেঞ্জ করছে। তাহলে ধ্রুবকের মানটা একমাত্র নির্ভর করছে কার উপরে? কার উপর? একমাত্র ভরের উপর। তার মানে যে এই চাপ এবং তাপমাত্রা স্থির। তাহলে এবার তোমরা পাবো হচ্ছে সিদ্ধান্ত। তাহলে স্থির চাপে ও স্থির উষ্ণতায়, স্থির চাপে এবং স্থির উষ্ণতায় যদি বললাম যে এই গ্যাসের ভরটাও স্থির, কি বললাম? পি স্থির, টি স্থির, গ্যাসের ভর কত হবে? স্থির। তাহলে গ্যাসের ভর যদি স্থির থাকে তাহলে গ্যাসের ভর দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হয়ে যাবে। কেন? চাপ এবং উষ্ণতাকে স্থির রাখার জন্য। তাহলে স্থির চাপ এবং স্থির উষ্ণতায় যদি বলি এবার গ্যাসের ভর যদি বলি স্থির হয়ে গেছে, তাহলে গ্যাসের ভর যদি স্থির হয়ে যায় তাহলে যে আয়তন সেটাও স্থির হয়ে যাবে। তাহলে ওদের যে অনুপাতটা সেটাও কি? একটা কনস্ট্যান্ট ভ্যালুই পাবো। তাহলে স্থির চাপে ও স্থির উষ্ণতায় যদি বলি 1 মোল গ্যাস আছে, 1 মোল গ্যাস, এই 1 মোল গ্যাস বলতে কি বোঝায়? বা 1 গ্রাম অণু, কি বলে? 1 গ্রাম অণু, তাই তো? এই 1 মোল মানে 1 গ্রাম অণু। তোমরা এটা কেমিস্ট্রিতে কিংবা ক্লাস 9 এর যে মোল চ্যাপ্টার তোমরা পড়েছো যে 1 মোল মানে 1 গ্রাম অণু। তাহলে স্থির চাপ এবং স্থির উষ্ণতায় তাহলে চাপ এবং তাপমাত্রা স্থির দিলাম করে এবং গ্যাসের ভর যদি স্থির করে দিই কত? 1 মোল বা 1 গ্রাম অণু, তাহলে ওদের ক্ষেত্রে যে আয়তন সেটাও স্থির হয়ে যাবে। তাহলে স্থির চাপ এবং স্থির উষ্ণতায় 1 মোল বা 1 গ্রাম অণু যে গ্যাস তার আয়তন কত হয়? তার আয়তন হয় 22.4 লিটার। কত হয়? 22.4 লিটার। তাহলে চাপ তো স্থির, তাপমাত্রা স্থির রেখে যদি গ্যাসের ভরকে যদি স্থির করে দিই কত? 1 মোল, তাহলে সেক্ষেত্রে ওটা যে আয়তন সেটাও স্থির হয়ে যাবে। তাহলে 1 মোল বা 1 গ্রাম অণু নির্দিষ্ট ভরের ক্ষেত্রে পিটাও কনস্ট্যান্ট, ভিটাও কনস্ট্যান্ট, টিও কনস্ট্যান্ট। তাহলে এই টোটাল যে অনুপাত সেটাও কি হবে? কনস্ট্যান্ট। তাহলে সেই কে এর মানটা কি হবে? কনস্ট্যান্ট। এবং সেক্ষেত্রে কে কে আমরা কি বলি? আর। এবং সেক্ষেত্রে ওর যে আর এর মান কত আছে? এই আর এর মানটা আছে 8.314 into 10 power 7 আর পার মোল ইনটু কেলভিন, বা 8.314 এত জুল পার মোল ইনটু কেলভিন।
তার মানে এই কে এর বদলে আর কেন লিখলাম, কে এর বদলে আর লিখলাম কেন, যদি বলা হয় 1 মোল অণু বা যদি বলি 1 গ্রাম অণু, তাহলে 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে পি তো কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট এবং ভিও কি 1 মোল বা 1 গ্রাম অণুর ক্ষেত্রে ভিও কি ওটা একটা কনস্ট্যান্ট মান, মানে ওটা সম্পূর্ণ একটা কনস্ট্যান্ট মান, এটা একটা পরীক্ষালব্ধ কনস্ট্যান্ট মান। তাহলে এই টোটালটা যে অনুপাত সেটাও কি একটা পরীক্ষালব্ধ যে কনস্ট্যান্ট যে ভ্যালু পাবো সেই ভ্যালুকে আমরা কি বলি আর, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা একে আবার মোলার গ্যাস ধ্রুবকও বলা হয়। তাহলে কে এর বদলে আর কেন আসলো, তাহলে 1 মোল গ্যাস যখন আমরা কি নেবো, যখন আমরা নেবো যে 1 মোল গ্যাস, তাহলে যখন আমরা নেবো যে 1 মোল গ্যাস বা 1 গ্রাম অণু গ্যাস, তাহলে সেক্ষেত্রে ওর আয়তনটা কত হবে, কনস্ট্যান্ট, তাই তো, আয়তন কত হবে কনস্ট্যান্ট। তাহলে এবং এই স্থির চাপ এবং স্থির উষ্ণতাতেই যদি গ্যাসের ভর যদি ফিক্স করে দিই কত 1 মোল, তাহলে ওর আয়তন কত হবে ফিক্সড, এবং এই 1 মোলের ক্ষেত্রে আয়তন কত হয় 22.4 লিটার। তাহলে টোটাল যে অনুপাতের মানটা সেটাও কত হবে, একটা নির্দিষ্ট মান পাবো। এবং সেক্ষেত্রে অবশ্যই যে স্থির চাপ এবং স্থির যে উষ্ণতা সেটা অবশ্যই আমাদের প্রমাণ চাপ এবং প্রমাণ উষ্ণতাতে। তাহলে আমি এটাকে আরেকবার আমি রিভিশন করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি যে এই কে এর বদলে আর কেন আসলো, যদি বলে কে এর বদলে আর কেন নিলাম, তাই তোমাদের এক লাইনের অ্যান্সার হবে যে 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে। কেন 1 মোল এবং 1 গ্রাম অণু যদি গ্যাস নিই তাহলে গ্যাসের ভরও কি হচ্ছে কনস্ট্যান্ট, কত গ্যাসের ভর 1 মোল গ্যাসের ভর বা 1 গ্রাম অণু গ্যাসের ভর, তাহলে গ্যাসের ভর তো কনস্ট্যান্ট হয়ে গেল এবং চাপ এবং তাপমাত্রা তো কনস্ট্যান্টই রাখবো, তাহলে আয়তন কি কনস্ট্যান্ট। তাহলে এই আয়তনের মানটা কত হয়, তবে ওই আয়তনের মান হয় 22.4 লিটার। তাহলে এই টোটাল ভ্যালু কত হবে কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টের মানকে আমরা কি বলি আর, ঋণভাগ ধ্রুবক। তাহলে এই আর কেই আমরা কি বলবো, এই টোটালটার মানটাই কি কে, এবং 1 মোল গ্যাসের ক্ষেত্রে আয়তনটা এটা, তাহলে 1 মোল গ্যাসের জন্য এই টোটালের অনুপাত কি হবে কনস্ট্যান্ট, তাহলে ওই কনস্ট্যান্টের যে মানটা সেটা আমাদের কে এর সঙ্গে সমান, এটাই ব্যাপার। তার মানে কি যে গ্যাসের ভর যদি দ্বিগুণ করে দিই তাহলে তার চাপ বাড়বে তাপমাত্রা বাড়বে, কিন্তু গ্যাসের ভর দ্বিগুণ করে চাপ এবং তাপমাত্রা যদি স্থির রাখতে হয় তাহলে অবশ্যই আমাকে ভর ও যে আয়তন তাকে বৃদ্ধি করতে হবে। কি বললাম যে ভর বৃদ্ধি করলে তার চাপ বাড়বে তাপমাত্রা বাড়বে, তাহলে ভর বৃদ্ধি করব কিন্তু চাপ এবং তাপমাত্রাকে স্থির রাখবো, তাহলে ভর বৃদ্ধি করে চাপ এবং তাপমাত্রাকে স্থির রাখার একমাত্র শর্ত কি, তার আয়তনটাকেও বৃদ্ধি করতে হবে। তাহলে ভর বৃদ্ধি করে তার চাপ এবং তাপমাত্রাকে স্থির রাখার জন্য তার আয়তনটাকেও বৃদ্ধি করতে হবে। তোমরা দেখতেই পেলে তার এক্সাম্পল দিলাম। তাহলে যদি বলি ভর যদি দ্বিগুণ করে দিই, ভর যদি দ্বিগুণ করে দিই তাহলে চাপ এবং তাপমাত্রাকে স্থির রাখার জন্য তার যে আয়তন তাকেও দ্বিগুণ করতে হবে। তার মানে এই টোটাল যে অনুপাতের যে ভ্যালু সেটা চেঞ্জ করবে। তার মানে তোমরা বুঝতে পারলে যে ভর চেঞ্জ করলে চাপ এবং আয়তনকে স্থির রাখার জন্য তার আয়তন চেঞ্জ করছে, তাহলে অনুপাতটা চেঞ্জ হচ্ছে, তাহলে ধ্রুবকের মানটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এবার ওই গ্যাসের ভর যদি ফিক্স করি, গ্যাসের ভরটা ফিক্স করলাম কত 1 মোল গ্যাসের ভর বা 1 গ্রাম অণু গ্যাসের ভর, তাহলে 1 মোলের ক্ষেত্রে বা 1 গ্রাম অণুর ক্ষেত্রে ভর এর কনস্ট্যান্ট, ভর তো কনস্ট্যান্ট, তাহলে চাপ এবং আয়তন কি কনস্ট্যান্টই রাখবো, তাহলে ওই যে আয়তন সেটাও অবশ্যই কনস্ট্যান্ট থাকবেই। কেন ভর চেঞ্জ করে কি চাপ আয়তন চেঞ্জ হয়, চেঞ্জ যদি না করতে হয় তাহলে আয়তনকে চেঞ্জ করতে হবে। তাহলে ভর চেঞ্জ করলে তার চাপ এবং আয়তনকে স্থির রাখার জন্য তার আয়তনটাকে চেঞ্জ করছি। তাহলে এবার ভর যদি স্থির করে দিলাম কত 1 মোল গ্যাস বা 1 গ্রাম অণু গ্যাস, তাহলে গ্যাসের ভর হয়ে গেল কনস্ট্যান্ট এবং স্থির চাপে এবং স্থির উষ্ণতা আছে অলরেডি, কি চাপ এবং তাপমাত্রা স্থির আছে এবং 1 মোল গ্যাস সেটাও স্থির, তাহলে ওই যে আয়তন সেটাও স্থির হবে। এবং তোমরা জানো স্থির চাপ এবং স্থির উষ্ণতায় 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। তাহলে 1 মোল গ্যাস যদি নিই
বা যদি 1 গ্রাম অনু গ্যাস নিই তাহলে সেক্ষেত্রে গ্যাসের এবং সেটা কিসে স্থির চাপ এবং স্থির উষ্ণতায়, তাহলে চাপ স্থির, তাপমাত্রা স্থির, গ্যাসের ভর স্থির, তাহলে আয়তন কত হবে স্থির, এবং সেই আয়তনের মান কত হয় 22.4 লিটার। তাহলে সেক্ষেত্রে স্থির চাপ এবং স্থির উষ্ণতায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে ওই 1 মোল বা 1 গ্রাম অনু গ্যাসের ক্ষেত্রে এই টোটালটার ভ্যালু কি হবে কনস্ট্যান্ট, এবং সেই ভ্যালু কত হবে এটা সিজিএস এ, এটা হচ্ছে এসআই তে। তাহলে এই যে কনস্ট্যান্টটা সেই কনস্ট্যান্ট টাইপের আবার কার সঙ্গে সমান এই কে এর সঙ্গে সমান। কেন পি ভি বাই টি এবং এম যদি স্থির থাকে তাহলে অনুপাতটা কি বোঝায় কে, এবং এক্ষেত্রে স্থির চাপ এবং স্থির উষ্ণতায় 1 গ্রাম বা 1 গ্রাম অনু গ্যাসের ক্ষেত্রেও ভিটা কত এটা, তাহলে গ্যাসের চাপ স্থির, টেম্পারেচার স্থির, গ্যাসের ভরও স্থির 1 মোল গ্যাস, তাহলে আয়তন স্থির, তাহলে এই টোটালটার যে ভ্যালু সেটাও কি হবে কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টের মানটাই সমান হবে কার সঙ্গে এই কনস্ট্যান্টের সঙ্গে। তাহলে 1 মোল বা 1 গ্রাম অনু গ্যাসের ক্ষেত্রে এই টোটালটার ভ্যালু কত হয় এই 8.314 ইনটু 10^7, এটা সিজিএস, আর এসআই তে কি হয় 8.314। তাহলে এটা কি কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টটাই কি এই কে এর সঙ্গে সমান। তাহলে কে এর বদলে আমরা কি লিখি আর লিখি, মানে পিভি ইকুয়ালস টু আরটি। তাহলে পিভি ইকুয়ালস টু কেটি এর বদলে আমরা আর লিখলাম কেন, যে পিভি ইকুয়ালস টু আরটি লিখলাম কেন, কারণ 1 মোল বা 1 গ্রাম গ্যাস, তাহলে 1 মোল বা 1 গ্রাম গ্যাসের ক্ষেত্রে চাপ এবং উষ্ণতা স্থির, তাহলে আয়তন কত হয় 22.4 লিটার, তাই টোটাল ভ্যালু কত হবে কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্টে কি কে এর সঙ্গে সমান। ওই কনস্ট্যান্টে কি হবে কে, কেও কনস্ট্যান্ট, তাহলে ওই কনস্ট্যান্টের ভ্যালু সেটাই কে এর সঙ্গে সমান, এবং সেই কনস্ট্যান্ট আমরা লিখি আর, তাহলে পিভি ইকুয়ালস টু আরটি। তাহলে তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে, আমি অনেকবার বললাম, অনেকবার রিপিট করলাম, না করে তোমরা আবার দেখো। তাহলে আমরা কি পেলাম যে পিভি ইকুয়ালস টু আরটি, এটা হয় কোন ক্ষেত্রে, এটা হয় 1 মোল গ্যাসের ক্ষেত্রে, তাই তো 1 মোল গ্যাস। তাহলে কি ছিল পিভি ইকুয়ালস টু কেটি ছিল, তাহলে পিভি ইকুয়ালস টু আরটি কেন হলো, মানে কে এর বদলে আর কেন হলো 1 মোল গ্যাস। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি বাই টি এর অনুপাতটা ধ্রুবক হয়, এবং এই নির্দিষ্ট ধ্রুবকের যে মান সেটা কে এর সঙ্গে সমান, এবং তাকেই যে মানটাকে আমরা আর বলি, তাহলে কে আর ওই মানটা, যে মানটাকে আর দিয়ে আমরা ডিনোট করি, তাহলে কে আর আর কি হবে সমান। তাহলে পিভি ইকুয়ালস টু আরটি, তাহলে এটা হয় কার ক্ষেত্রে 1 মোল গ্যাসের ক্ষেত্রে। যদি বলা হয় n মোল গ্যাস, যদি বলা হয় যে n মোল গ্যাসের ক্ষেত্রে, n মোল গ্যাসের ক্ষেত্রে, তাহলে পিভি ইকুয়ালস টু আরটি, এটা 1 মোলের ক্ষেত্রে, তাহলে 1 মোলের জন্য কে কত হয় আর। যদি বলি n মোলের ক্ষেত্রে, তবে n মোলের ক্ষেত্রে সেই কে কত হবে n ইনটু আর। তাহলে n মোল গ্যাসের ক্ষেত্রে তোমরা কি পাবে পিভি ইকুয়ালস টু nRT, এবং তোমরা এটাকে আমরা প্রমাণ করতে পারো এভাবেও, যে তোমরা ক্লাস 10 এ পড়েছো যে ভি প্রপোর্শনাল টু পি বয়েলস ল, ভি প্রপোর্শনাল টু টি চার্লস ল, ভি প্রপোর্শনাল টু এন অ্যাভোগাড্রো ল। তাহলে তোমরা এখান থেকে কি বলতে পারবে ভি প্রপোর্শনাল টু কত হবে এন টি বাই পি, এখান থেকে তোমরা আর পেয়ে যাবে। যে এটা তোমাদের দেখালাম, যে তাহলে পিভি ইকুয়ালস টু আরটি কখন হবে, যদি বলি 1 মোল গ্যাস অবশ্যই, কিন্তু তাহলে 1 দেখো n এর জায়গায় তুমি যদি 1 বসিয়ে দাও, কত n কত, তুমি n বসালে 1, n মানে কি মোল, এই যে n মোল গ্যাস, তাহলে n যদি 1 হয় তাহলে তখন এটাই হচ্ছে ফিরে, তাই তো। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে বা 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু হবে আরটি, এবং n মোল গ্যাসের ক্ষেত্রে কত হবে পিভি ইকুয়ালস টু হবে nRT। ক্লিয়ার? তাহলে n মোল গ্যাসের ক্ষেত্রে তোমরা কি পাবে nRT। ক্লিয়ার? আবার এই যে n মানে কি যে মোল সংখ্যা, এই n কে আবার
লেখা যায় যে গ্যাসের ভর মানে স্মল m বাই গ্যাসের আণবিক ভর মানে ক্যাপিটাল এম, তাই তো? তাহলে স্মল এর মানে কি লিখবে? স্মল এম বাই ক্যাপিটাল এম। এই মোল সংখ্যা বলতে কি বোঝায়? গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ভর। এটা তোমরা ক্লাস 9 এ পড়েছো মোল চ্যাপ্টারে, এবং সঙ্গে ক্লাস 11 এ তোমাদের কেমিস্ট্রিতে আছে। তাহলে এন বলতে কি বোঝায়? গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ভর। তাহলে পিভি ইকুয়ালস টু হবে স্মল এম বাই ক্যাপিটাল এম বাই আর ইনটু টি। ক্লিয়ার? তাহলে এবার তাহলে পিভি বাই স্মল এম ক্যাপিটাল, তাই তো? পিভি স্মল এম আর ক্যাপিটাল এখানে নিয়ে আসবে, তাহলে কি থাকবে? আর বাই এম থাকছে, আর বাই এম। তাহলে একটি নির্দিষ্ট ভর, সরি একটি নির্দিষ্ট গ্যাস, তাহলে একটি নির্দিষ্ট গ্যাস মানে কি? শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড বা শুধুমাত্র অক্সিজেন বা শুধুমাত্র নাইট্রোজেন বা শুধুমাত্র হিলিয়াম বা হাইড্রোজেন, তাহলে একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এই আর কি কনস্ট্যান্ট, যে স্মল এম সরি যে ক্যাপিটাল এম ওটাও কনস্ট্যান্ট। কেন? নির্দিষ্ট গ্যাস আছে, নির্দিষ্ট গ্যাস, তাহলে নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে ওর আণবিক ভরটা কি? কনস্ট্যান্ট। এবং যে আর ওটা তো কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক, ওটাও কনস্ট্যান্ট। তাহলে টোটালি আর বাই এমটাকে আমরা কি লিখি? স্মল আর। তাহলে এই স্মল আর মানে কি বোঝাচ্ছে? এই দুটা কনস্ট্যান্টের যে অনুপাত, এই স্মল আর কে বলা হয় আপেক্ষিক, একে বলা হয় আপেক্ষিক গ্যাস ধ্রুবক। একে কি বলে? একে বলে আপেক্ষিক গ্যাস ধ্রুবক। তাহলে একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে ক্যাপিটাল এম তো কনস্ট্যান্ট এবং আর ওটাও কনস্ট্যান্ট, তাহলে আর বাই এম এর যে অনুপাত সেটা হয় স্মল আর, এটাও কনস্ট্যান্ট একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে। তাহলে একে বলা হয় কি? আপেক্ষিক গ্যাস ধ্রুবক। ক্লিয়ার? তার মানে এটা আমাদের কাজে লাগবে কিছুক্ষণ পর, এটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, তাহলে এটাকে আমি পাশে লিখছি যে PV equals to small m by capital M into RT, এটা আমাদের কাজে লাগবে। এবং এই যে স্মল আর বলতে কি বোঝায়? ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল এম। এটা কার ক্ষেত্রে? একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে, এটা ধ্রুবক। তাহলে এটাকে তোমরা নোট করে নাও, এটা আমাদের কাজে লাগবে। তাহলে কি পেলে? তাহলে গ্যাসের আপেক্ষিক গ্যাস ধ্রুবক মানে স্মল আর কত হবে? ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল এম, তাই তো? এটা পেলাম। তাহলে এবার যদি বলা হয় অক্সিজেন O2 গ্যাসের ক্ষেত্রে, তাহলে O2 গ্যাসের ক্ষেত্রে এই আপেক্ষিক যে গ্যাস ধ্রুবক ওর মান কত হবে? আর বাই 32, তাই তো? কেন? O2 এর আণবিক ভর কত হয়? 32। যদি বলি H2 গ্যাসের ক্ষেত্রে মানে হাইড্রোজেন গ্যাস, তাহলে এর কত হয় আণবিক ভর? 2, তাহলে আর বাই 2। যদি বলা হয় CO2 মানে কার্বন ডাই অক্সাইড, তাহলে কত হবে? আর CO2, তাহলে হবে আর বাই 44, তাই না? 32 প্লাস কত? 12 হবে, মানে 44 হবে। এবার আর কি হয়? নাইট্রোজেন, তাহলে N2 গ্যাসের ক্ষেত্রে তাহলে আর N2, তাহলে কত হবে? আর বাই 28, তাহলে আর বাই 32। এটা মানে কি? অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক গ্যাস ধ্রুবক, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে এটা কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে এই আর বাই এম এটা কনস্ট্যান্ট কার ক্ষেত্রে? একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে। তাহলে আর বাই 32 এটা কনস্ট্যান্ট কার ক্ষেত্রে? একমাত্র অক্সিজেন। আর আর বাই 28 এটাও কনস্ট্যান্ট, কিন্তু এটা কার ক্ষেত্রে? এটা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল? তোমরা এটা সব নোট করে নেবে। ক্লিয়ার? এবার নেক্সট আমাদের আজকের ক্লাসের লাস্ট থিওরি
সেটা হলো গ্যাসের চাপ, উষ্ণতা ও ঘনত্বের মধ্যে সম্পর্ক। ঘনত্বের মধ্যে সম্পর্ক। তুমি ধরো যে একটি নির্দিষ্ট আদর্শ গ্যাস আছে। তুমি ধরলে যে একটি নির্দিষ্ট আদর্শ গ্যাস আছে, তাই তো? তুমি ধরলে যে এটা একটা কন্টেনার, এটা এ কন্টেনার, এটা আমাদের বি কন্টেনার। যদি বলি এখানে আছে আমাদের অক্সিজেন গ্যাস, তাহলে এখানেও আমাদের অক্সিজেন গ্যাসই নিয়েছি। যদি বলি এখানে আছে নাইট্রোজেন গ্যাস, তাহলে এখানেও নাইট্রোজেন গ্যাসই নেওয়া হয়েছে। মানে যে একটি নির্দিষ্ট গ্যাস রয়েছে, একটি নির্দিষ্ট গ্যাস, মানে গ্যাস হচ্ছে নির্দিষ্ট, গ্যাস নির্দিষ্ট, কিন্তু দুটো আলাদা কন্টেনারে। তাহলে তুমি বললে যে এখানে যে গ্যাস আছে এখানে সেম গ্যাস আছে এবং কি আমাদের আদর্শ গ্যাস আছে। হ্যাঁ, আদর্শ গ্যাস। তাহলে এবার তুমি ধরলে যে তাহলে এই গ্যাস যে আছে তার আয়তন V1, কি বললাম, তার আয়তন V1, চাপ P1, ভর M1 এবং তাপমাত্রা T1। এবং এখানে ওই সেম গ্যাসই আছে কিন্তু এর আয়তন কত V2, চাপ P2, ভর M2 এবং তাপমাত্রা কত T2। ক্লিয়ার? কারণ দুটো পাত্রের আয়তন আলাদা, তাহলে গ্যাসের ভরও ধরলাম আলাদা দেওয়া আছে এবং চাপ হবে আলাদা, পরে তাপমাত্রাও আলাদা হবে। কারণ চাপ আলাদা হলে ওদের মধ্যে সংঘর্ষ হবে বিভিন্ন টাইপের, কারো কম কারো বেশি, তাহলে কি হতো তাপমাত্রাও হবে আলাদা। তাহলে এই যে এ গ্যাসের ক্ষেত্রে তাহলে এর তাহলে আয়তন কত হবে? এর ক্ষেত্রে আয়তন, তাহলে এর ক্ষেত্রে আয়তন V1, চাপ P1, ভর M1 আর এটা T1। তাহলে এর যে কন্টেনার তাহলে এর তাহলে ঘনত্ব কত হবে? তাহলে এর ঘনত্ব হবে ρ1 হবে M1/V1। যে বি যে কন্টেনার এখানে যে গ্যাস আছে তাহলে তার ঘনত্ব কত হবে? ρ2 হবে কত? M2/V2, তাই তো? এটা হবে। এবার এই যে আমরা যে পেয়েছি যে সমীকরণটা, তুমি এবার এখান থেকে আসো। তাহলে এই যে সমীকরণটা তুমি এবার যে এ আছে পাত্র এর ক্ষেত্রে একবার অ্যাপ্লাই করব, একবার বি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে এই সমীকরণ অনুযায়ী তাহলে কি লিখব? লিখব যে P1 V1 small m1 by capital M into R T1। তাহলে P1 V1 by M1 capital T1 হবে R by M। যে বি গ্যাস আছে তাহলে এর ক্ষেত্রে কত হবে? এর ক্ষেত্রে হবে সেম P2 V2 হবে স্মল m2 by capital M into RT T2। তাহলে এখান থেকে হবে P2 by V2 হবে স্মল m2 T2 by R by M। ক্লিয়ার? তাহলে তুমি এটা একটা পেলে এবং এটা একটা পেলে, এবং তোমার এই দুটো যে নিয়েছে কন্টেনার এর মধ্যে কি একটা কি শর্ত আছে? যে একটি নির্দিষ্ট আছে গ্যাস, নির্দিষ্ট আদর্শ গ্যাস আছে। তাহলে এই নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এই R বাই M এর অনুপাতটা কি ধ্রুবক। তাহলে এই গ্যাসের ক্ষেত্রে R এর মান যা হবে এর ক্ষেত্রে R এর মানটা হবে সেম। এবং এখানে যে গ্যাস আছে এখানেও সেম গ্যাস আছে, তাহলে এই গ্যাসের আণবিক ভর যা এই গ্যাসেরও আণবিক ভর হচ্ছে তাই হবে। তাহলে এই P1 V1 বাই M1 T1 এর অনুপাতের মান যা হবে বি যে কন্টেনার তাহলে এর ক্ষেত্রে P2 V2 বাই M2 T2 এরও কি মানটা হবে একই। তাহলে আমরা লিখতে পারবো যে তাহলে একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এই P1 বাই V1 বাই M1 T1 কত? P2
V2 বাই N2 T2, তাই তো? এটা হবে কি হবে? সমান হবে। তাহলে একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে P1 V1 বাই M1 T1 এর মান যা হবে এবং এর মানটা হবে একই, তাহলে দুটো হবে সমান। তাহলে দেখো, তাহলে এই ঘনত্ব মানে কত পেয়েছো? M1 বাই V1 মানে কি? রো 1। তাহলে এখানে কত আছে? V1 বাই M1। তাহলে এটা উল্টে যাবে। তাহলে আমরা দেখব যে P1 বাই রো 1 T1 ইকুয়ালস টু হবে P2 বাই রো 2 T2, তাই তো? তাহলে এই P1 বাই রো 1 T1 এবং P2 বাই রো 2 T2 এই অনুপাতের মানটা কি? ধ্রুবক। কোন ক্ষেত্রে? একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে। তাহলে একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে P বাই রো T ইকুয়ালস কত হবে? কনস্ট্যান্ট, তাই তো? তাহলে কি পেলাম? তাহলে P বাই কনস্ট্যান্ট। তাহলে P বাই রো T মানে কি? কনস্ট্যান্ট। তোমাদের এখান থেকে তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে, যেন খুব মন দিয়ে করে নাও। তাহলে এই P বাই রো T ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা মানে কি বোঝায়? কখন এটা হবে? একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে। ক্লিয়ার? এবার এখান থেকেও আরো দুটো স্পেশাল কেস আছে, এখান থেকে আরো দুটো স্পেশাল কেস আছে, সেটা এবার আমরা করব। তোমরা এটাকে অবশ্যই নোট করবে, অবশ্যই নোট করবে। তাহলে কি পেলাম? তাহলে পেলাম হচ্ছে P বাই রো T ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট, পেলাম কনস্ট্যান্ট। তাহলে এর এবার এক নাম্বার স্পেশাল কেস, এক নাম্বার স্পেশাল কেসে কি বলবো? যদি বলা হয় P হচ্ছে স্থির, কি বললাম? P টা হচ্ছে স্থির, মানে P ধ্রুবক। আবার আমরা একটা পেলাম, আমরা একটা তো ইকুয়েশন পেলাম। এবার এখান থেকে আবার P আবার যদি স্থির হয়, তাহলে রো এবং T এর গুণফল সেটাও কত হবে? সেটাও কত হবে? কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে আমরা কি পাবো? যে রো প্রপোর্শনাল টু 1/T, তাই তো? যদি বলি চাপ স্থির, চাপ যদি স্থির থাকে তাহলে রো এবং টি এদের গুণফলটা কি হবে? কনস্ট্যান্ট, মানে রো প্রপোর্শনাল টু 1/T। তাহলে একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে তার চাপ স্থির থাকলে ঘনত্ব তাদের তাপমাত্রার সঙ্গে ব্যস্ত সম্পর্ক। কেন? এবার এর যে ইনার মিনিং এটা এবার তোমাকে বুঝতে হবে। তুমি ধরো যে এটা একটা আছে কন্টেনার, ওর তো চাপ তো কি? ওর চাপ স্থির রাখতে হবে, এটাই মেন। চাপ ওকে স্থির রাখতে হবে এবং চাপ স্থির রেখে যদি তাপমাত্রা বৃদ্ধি করি, কি বললাম? যে চাপ স্থির রেখে যদি তাপমাত্রা বৃদ্ধি করি, তার মানে এখানে যে গ্যাস যে আছে, এখানে যে গ্যাস আছে, এই গ্যাসের চাপটাকে স্থির রেখে যদি আয়তন না যদি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে অবশ্যই ওর আয়তনটা বৃদ্ধি পাবে, তাই তো? যে অ্যাকচুয়ালি এখানে গ্যাস আছে, মন দিয়ে বুঝুন, এখানে গ্যাস আছে, এখানে গ্যাস আছে। এবার এই গ্যাসের যদি তাপমাত্রা বৃদ্ধি করে দিই, তাহলে ওরা একটা শক্তি লাভ করবে, ফলে ওরা ছোটাছুটিটা বেড়ে যাবে, ফলে ধাক্কাধাক্কি সংখ্যাও বেড়ে যাবে, তাহলে চাপটাও বেড়ে যাবে। কিন্তু উষ্ণতা বৃদ্ধি করে যদি চাপকে যদি স্থির রাখতে হয়, তাহলে আমাকে অবশ্যই যে কন্টেনার ওর যে আয়তন তাকে আমাকে বৃদ্ধি করতে হবে। তাহলে যদি আয়তন যদি বাড়িয়ে দিই, তাহলে তাপমাত্রা বাড়লেও তার চাপ স্থির থাকবে, তাই তো? কেন? টেম্পারেচার বৃদ্ধি করলে গ্যাসের মধ্যে শক্তি পাবে, ফলে ওরা ছোটাছুটি করবে বেশি, ফলে ধাক্কাধাক্কি বেশি হবে, তাহলে ওদের মধ্যে চাপ বেড়ে যাবে। কিন্তু উষ্ণতা বৃদ্ধি করব কিন্তু চাপটাকে স্থির রেখে, তাহলে উষ্ণতা বৃদ্ধি করে যদি চাপকে যদি স্থির রাখতে হয়, তাহলে অবশ্যই আমাকে ওর আয়তনটাকে বৃদ্ধি করতে হবে। তাহলে আয়তন যদি বৃদ্ধি পেয়ে যায়, তবে প্রতি একক আয়তনে গ্যাসের ভর কি হবে? কমে যাবে, তাহলে যে ঘনত্ব সেটা কমে যাবে। তাহলে কেন? ঘনত্ব বলতে কি বোঝায়? ভর বাই আয়তন। তাহলে টেম্পারেচার যদি বৃদ্ধি করি, তাহলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে, কিন্তু গ্যাসের টেম্পারেচার বৃদ্ধি করলাম কিন্তু চাপকে যদি স্থির রাখতে হয়, তাহলে আমাকে অবশ্যই তার আয়তনটা বৃদ্ধি করতে হবে। কেন? আয়তন বৃদ্ধি না করলে চাপকে কমানো যাবে না।
তাপমাত্রা বাড়লে চাপও বাড়বে, তাই তো? তাপমাত্রা বাড়লে সংঘর্ষ বেশি হবে, ধাক্কাধাক্কি বেশি হবে, চাপ বাড়বে। কিন্তু চাপকে যদি ফিক্স রাখতে হয়, তার মানে আয়তনকে আমাকে, যদি চাপটা বেড়ে গেছে তাহলে ওই চাপকে আমি বাড়তে দেবো না, ফলে আয়তনটাকে আমাকে অবশ্যই বাড়াতে হবে। তাহলে আয়তন, গ্যাসে তো ভর তো ফিক্সড হয়ে আছে, যদি আয়তন বেড়ে যায় তাহলে ঘনত্ব কি হবে? কমে যাবে। তাহলে তাপমাত্রা বাড়লে তার চাপ বাড়বে, কিন্তু চাপকে যদি স্থির রাখতে হয় তাহলে আমাকে আয়তন বাড়াতে হবে। তাহলে আয়তন বাড়লে তার যে ঘনত্ব সেটা অবশ্যই কমে যাবে। তাহলে তাপমাত্রা বাড়লে চাপ স্থির রাখার জন্য তাহলে গ্যাসের ঘনত্ব কমবে। সেকেন্ড কি, যদি বলি এবার রো স্থির, রো মানে কি? গ্যাসের ঘনত্ব চেঞ্জ হবে না, এবার রো স্থির। তাহলে রো যদি স্থির হয়ে যায়, রো যদি স্থির হয় তাহলে পি বাই টি এই অনুপাত কি হবে? কনস্ট্যান্ট, তাই তো? যে রো কি এবার রাখবে স্থির, এবার রো কি? ঘনত্ব যদি স্থির রাখি তাহলে এটা তো কনস্ট্যান্ট, তাহলে পি বাই টি, তাহলে এই কি? রো হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট ইনটু কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট, তাহলে পি বাই টি হবে কনস্ট্যান্ট। তাহলে নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে তার ঘনত্ব যদি স্থির হয়ে যায় তবে পি বাই টি এর অনুপাত কি হবে? কনস্ট্যান্ট। তাহলে এবার এই পি বাই টি এর অনুপাত কেন কনস্ট্যান্ট, এবার তোমাকে এটা বুঝতে হবে, তাই তো? যে এর এবার ইনার মিনটা কি, বা ক্যাপিটাল পি বনাম কি ক্যাপিটাল টি। তাহলে এবার দেখো, যদি বলি ওই যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে চাপ হচ্ছে বাড়বে, কখন? যখন ঘনত্ব থাকবে স্থির। তাহলে এবার দেখো, যদি তাপমাত্রা বৃদ্ধি করতে চাই বা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে গ্যাসের যে আয়তন, আবার দেখি এম বাই ভি মানে কি? ঘনত্ব। তাহলে যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে যে আয়তন সেটা বাড়তে চাইবে, তাই তো? তাপমাত্রা বাড়লে তাই গ্যাসের আয়তনও বাড়বে, এটা তো আমাদের চার্লসের সূত্র। তাহলে তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন ও প্রসারণ হতে চাইবে, তাহলে গ্যাসের আয়তন বাড়তে চাইবে, তাহলে ঘনত্ব কমবে। কিন্তু আমি ঘনত্ব কমাতে দিব না, তাহলে আয়তনকে বৃদ্ধি হতে দিব না, তাহলে কি করব? তাহলে এবার চাপ অবশ্যই বৃদ্ধি করতে হবে, এটাই। তাহলে তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে, কখন? যখন ঘনত্ব স্থির রাখবো। আমি আরেকবার বলছি, মন দিয়ে বুঝো, যে যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে যে গ্যাসের যে আয়তন সেটা বৃদ্ধি হতে চাইবে, তাহলে বৃদ্ধি হতে চাইলে তার ঘনত্ব সেটাও চেঞ্জ হবে। কিন্তু তাপমাত্রা বাড়িয়ে তার আয়তনকে চেঞ্জ করতে দেবো না, তাহলে তাপমাত্রা বাড়লে আয়তন তো বৃদ্ধি হতে চাইবে, আয়তন বাড়তে চাইবে, কিন্তু আমি আয়তনকে বাড়তে দেবো না, তাহলে চাপ অবশ্যই আমাকে বাড়াতে হবে, তাই তো? তাপমাত্রা দিচ্ছি, আয়তনটা বাড়ার চেষ্টা করছি, তাহলে আয়তন যদি বেড়ে যায় তাহলে ওই গ্যাসের যে ঘনত্ব সেটাও কমে যাবে, মানে ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ঘনত্বকে আমাকে স্থির রাখতে হবে। তাহলে তাপমাত্রা দিলে তার আয়তন বাড়বে, তাহলে ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ঘনত্বকে যদি স্থির রাখতে হয় তাহলে আয়তনটাকে বাড়াবো না, তাহলে চাপ আমাকে বৃদ্ধি করতে হবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি করে গ্যাসের ঘনত্ব স্থির রাখার জন্য আমাকে চাপ বৃদ্ধি করতে হবে। তাহলে নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে তার ঘনত্বকে স্থির রাখার জন্য তার যে চাপ তার পরম যে তাপমাত্রার সঙ্গে হবে সমানুপাতিক। তাহলে তোমাদের এটাও প্রমাণ আছে এবং এটাও প্রমাণ আছে, তোমাকে বলবে যে প্রমাণ করো একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এবং স্থির চাপের ক্ষেত্রে রোটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা রো প্রপোর্শনাল টু 1/t। তোমাকে এটাই প্রশ্ন আসবে, এটাই খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই প্রশ্ন আসবে যে একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এবং নির্দিষ্ট চাপে প্রমাণ করো যে রো টি ইকুয়ালস কনস্ট্যান্ট, যে ক্ষেত্রে রো মানে কি গ্যাসের ঘনত্ব এবং টি মানে হচ্ছে গ্যাসের পরম তাপমাত্রা। তার মানে কি তোমাকে আগে যেটা দেখালাম প্রথম থেকে আগে এই পর্যন্ত করতে হবে, তারপর পি স্থির তাহলে রোটি হচ্ছে স্থির, তাহলে তোমাকে এই পর্যন্ত ধরতে হবে। যদি বলে এটা তাহলে এই সেকেন্ডে তোমাকে করতে হবে। এবার থেকে অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট।
তার তার মানে যে চাপ স্থির থাকলে রোটি এর গুণফল কনস্ট্যান্ট এবং ঘনত্ব স্থির থাকলে P/T এর অনুপাত কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট কেন হচ্ছে সেটা তোমরা তো অবশ্যই বুঝতে পারবে, কিন্তু বাট এদের ইনার মিনিংটা কি, যে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুটোর ইনার মিনিংটা কি বা এদের আক্ষরিক অর্থ কি বুঝাতে চেয়েছে আমি তোমাদের সেটাও বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা সম্পূর্ণ তোমরা নোট করবে এবং তোমরা নিজেরা যুক্তিসম্মত দিয়ে ভেবে তোমরা পড়বে। কেন ফিজিক্স পড়ার জন্য তোমাকে কল্পনা করতে হবে কি হচ্ছে, সেটা তোমাকে চোখের সামনে এনে তোমাকে ভাবতে হবে, তাহলেই তুমি ফিজিক্স তুমি বুঝতে পারবে এবং ফিজিক্স তোমার কাছে একটা খুব ভালো লাগার সাবজেক্ট হয়ে উঠবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।